নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমাদের প্রতিবেশী শ্রীলঙ্কায় একজন কমিউনিস্ট প্রেসিডেন্ট হয়েছেন। চীনের প্রতি স্বাভাবিক অনুরাগ আছে। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। শাহবাজ শরীফের সঙ্গে ইউনিসের রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মাঝে দ্বিপাক্ষিক বৈঠক হবে। বাংলাদেশিরা পাকিস্তানে গেলে এখন ভিসা অন অ্যারাইভাল। বাংলাদেশ রেডিওতে উর্দু সম্প্রচার শুরু হয়েছে। জিন্নার জন্মদিন মহা ধুমধামে পালিত হচ্ছে। বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ ঐক্য পরিষদের যিনি সভাপতি, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সত্তরোর্ধ চট্টগ্রামের আদিবাসিন্দা রানা দাশগুপ্তকে খুনের মামলায় সমন পাঠিয়েছে পুলিশ। বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা খর্ব। বহু সাংবাদিককে খুনের মামলা দেয়া হয়েছে, তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। পার্বত্য চট্টগ্রামের চাকমাদের সঙ্গে সেটেলারদের সংঘর্ষ হচ্ছে। বাউলের আখড়া, সুফি মাজার ভাঙা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিএ খুনের অভিযোগ হয়েছে। ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, সেখানে দুদল ইমামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। অর্থাৎ বাংলাদেশে কার্যত মাৎসন্যায় চলছে। আবার এর মধ্যে চীনপন্থী প্রেসিডেন্ট ক্ষমতায় এসছে শ্রীলঙ্কায়। পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের উন্নতি হচ্ছে। এটা হচ্ছে আমাদের পড়শি দেশের অবস্থা। কাশ্মীরে নির্বাচনের রেকর্ড টার্ন আউট হয়েছে এখনো পর্যন্ত। সন্ত্রাসবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে মানুষ কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এখনো পর্যন্ত নির্বাচন নির্বিঘ্নে হয়েছে। সামনে আসছে হরিয়ানার ভোট। দীপাবলির পরে মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের ভোট। হরিয়ানায় 90টা আসন, দুবার সেখানে বিজেপি ক্ষমতায়। এবার বিজেপিকে 10 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মোকাবিলা করতে হবে। মনোহরলাল খাট্টারকে কেন্দ্রে মন্ত্রী করা হয়েছে। নায়েব সিং সাইনি মুখ্যমন্ত্রী হয়েছে। জননায়ক জনতা পার্টি যারা ছিল বিজেপির জোট সঙ্গী, তারা আলাদা করে বেরিয়ে গেছে, তারাও লড়ছে। অর্থাৎ বিজেপি বিরোধী ভোটটা কংগ্রেস জেজেপির মধ্যে ভাগ হয়ে যেতে পারে। মায়াবতী ওখানে প্রচারে যাবেন। ইতিমধ্যে কুমারী শৈলজা, দলিত নেত্রী, হিসারের সাংসদ, তিনি একেবারে ঘরবন্দি করে ফেলেছেন নিজেকে, কারণ তার ইচ্ছা ছিল তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হোক। ভূপেন্দ্র হুদা, যিনি হরিয়ানার বিরোধী দলনেতা, তার ছেলে দীপেন্দ্র হুদা, তিনি সাংসদ। রণদীপ সুরজেওয়ালা, তিনি সাংসদ। তাদের কেউ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। কিন্তু কুমারী শৈলজার বক্তব্য, তার অনুগামীদের বঞ্চিত করা হয়েছে। এমন 22-23টা আসন আছে হরিয়ানায় যেখানে দলিত ভোট হচ্ছে নির্ণায়ক। সুযোগ বুঝে বিজেপি আসরে নেমেছে। মনোহরলাল খাট্টার সরাসরি বলেছেন যে একজন দলিত নেত্রীকে, দলিতের মেয়েকে কংগ্রেস অহংকারের জন্য অপমান করেছে। তিনি ঘরে বসে আছেন। তিনি বিজেপিতে যোগ দিলে সম্মান পাবেন। এখন কুমারী শৈলজা কি করবেন সেটা তিনিই জানেন। কিন্তু কংগ্রেসের বাড়া ভাতে ছাই ফেলার পক্ষে এই ঘটনাগুলো কিন্তু যথেষ্ট। তাহলে একদিকে আমাদের প্রতিবেশী দেশে অশান্তি, তারপর কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন। ডিলিমিটেশনের পরে জম্মুতে আসন সংখ্যা বেড়েছে। জম্মুতে যদি বিজেপি সুইপ করে আর কাশ্মীরে 2-3 জন নির্দলের সমর্থন যদি তারা পায়, তারা সরকার গঠন করতে পারে। রাম মাধবকে আবার পাঠানো হয়েছে কাশ্মীরের পরিস্থিতি এবং পলিটিক্যাল ডিল করার জন্য। 2018-ই তো হবে, মেহবুবা মুফতির সঙ্গে বিজেপির
সমঝোতার মূল কারিগর ছিলেন রাম মাধব। পরে রাম মাধবের সঙ্গে অমিত শাহের সম্পর্কের অবনতি হয়, তিনি কার্যত ওয়াইল্ডনেসে চলে যান, আবার তাকে মেইন স্ট্রিমে নিয়ে আসা হয়েছে। এই দুটো নির্বাচন দেশের মধ্যে দেশের রাজনীতির আগামী দিনের গতি প্রকৃতি কিরকম হবে তার একটা আভাস পাওয়া যাচ্ছে। কারণ লোকসভা নির্বাচনের 3-4 মাস বাদেই নির্বাচন হচ্ছে, আবার দীপাবলির পরে মহারাষ্ট্রে হবে, তারপরে ঝাড়খণ্ডে হবে, আর নতুন বছরের গোড়ায় দিল্লিতে হবে। তাহলে তৃতীয় মোদী সরকারের কাজকর্মের উপর এটা কার্যত একটা গণভোট হবে বলে বিরোধীরা প্রচার করছে। আবার বিজেপি বলছে বিভিন্ন রাজ্যের পরিস্থিতি আলাদা, আর দেশের নির্বাচন হয় নেতৃত্বের প্রশ্নে গণভোটে, আর রাজ্যের নির্বাচন সেখানকার সরকারের প্রতিষ্ঠান বিরোধিতা, সেখানকার সরকারের কাজ স্থানীয় নেতৃত্বের উপর। তাহলে এই নির্বাচনী ফলাফল, বিভিন্ন রাজ্যের নির্বাচনী ফলাফল কেন্দ্রীয় সরকারের কাজকর্মের উপর গণভোট বলে চালিয়ে দেওয়াটা ঠিক নয়। খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশের রাজনীতি। একদিকে বাংলাদেশের কার্যত মৌলবাদীদের দখলে বাংলাদেশ চলে যাচ্ছে, সেনার হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, অর্থাৎ জরিমানা আদায় করা, গ্রেপ্তার করা 2 মাসের জন্য। মোহাম্মদ ইউনূস যে কার্যত ব্যর্থ প্রশাসক প্রমাণিত হয়ে গেছে। বিএনপি মরিয়া হচ্ছে নির্বাচনে যাওয়ার জন্য, কিন্তু ইউনূস বলেছেন 6 বছরের আগে তিনি গদি ছাড়বেন না। ইলিশ মাছ বাংলাদেশ থেকে রপ্তানির সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেখানে প্রতিবাদ হচ্ছে যে দেশ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই দেশে কেন ইলিশ মাছ যাবে। আমি জানি না বাঙালির পাতে শেষ পর্যন্ত পদ্মার ইলিশ পৌঁছবে কিনা। অর্থাৎ যে বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ দিন ধরে একটা সম্পর্ক ছিল, বাংলাদেশের মাটি জঙ্গি কার্যকলাপে ব্যবহার করতে দেননি হাসিনা, এটা সত্যি। আবার ভারত সরকারের উচিত ছিল শুধু হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে না দেখা। হাসিনা বাংলাদেশি হয়তো রাজনৈতিক আশ্রয় নেবেন, যদিও তার ডিপ্লোম্যাটিক পাসপোর্টের মেয়াদ 20 সেপ্টেম্বর শেষ হয়ে গেছে। তিনি অন্য কোনো দেশে যেতে পারেন যেখানে হাসিনার সঙ্গে সেখানকার শাসকদের সম্পর্ক আছে, কিন্তু যা হবে ভারত সরকারের থ্রুতে হবে। তা না হলে হাসিনা পাকাপাকিভাবে এখানে থাকবেন, যেমন দলাই লামা আছেন। অতীতেও হাসিনা 75 থেকে 81 ছিলেন, কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক তলানিতে। ইউনূস মোদির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু মোদি রাজি হননি, কারণ বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী ইউনূসকে অনুরোধ করেছিলেন। বাইডেনের সঙ্গেও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর কথা হয়েছে। এই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক অবস্থা। তার মধ্যে দেশে একটার পর একটা গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন। কোন পথে আগামী দিনে যাচ্ছে আমাদের রাজনীতি, তাই নিয়ে কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্তর সঙ্গে। আমাদের পাশের বাংলাদেশ কার্যত মৌলবাদীদের দখলে, শ্রীলঙ্কায় কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসছে, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে, বলছে যে এবার ভিসা অন অ্যারাইভাল হবে। বাংলাদেশ রেডিওতে উর্দু সম্প্রচার, জিন্নার জন্মদিন পালিত হচ্ছে। আমাদের বিদেশ নীতির কাছে বড় চ্যালেঞ্জ। কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবিলা করা যায়? বিদেশ নীতি বলছেন, আভ্যন্তরীণ নীতি বড় চ্যালেঞ্জ ভারতবর্ষে। কারণ এটা অনেকেই হয়তো ভেবেছে যে কিছু লোক আগমার্কা বিজেপি বা আরএসএস এর বিরোধিতা করে, কিন্তু রাজনৈতিক কারণে ছাড়াও একটা বড় সামাজিক কারণ আছে, এবং ধর্মীয় কারণ তো বটেই। এই যে উগ্র হিন্দুত্ববাদ ভারতের পক্ষে কাউন্টার প্রোডাক্টিভ। উগ্র হিন্দুত্ববাদকে প্রচার করে হিন্দুবাদী ভোট নিয়ে ক্ষমতায় আসা যায়, কিন্তু তাতে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা অস্থিরতা সৃষ্টি হয়। বাংলাদেশে কিন্তু বরাবরই 50-50, মানে উদারপন্থী 50% আর আপনার কট্টরপন্থী 50%। এটা যারা বাংলাদেশ সম্পর্কে জানে তারা এটা নজর রাখে।
এখন এই ভারতবর্ষে যে গত 10 বছর ধরে ওই তারপরে আপনার ওই যেটা সিটিজেনশিপ ইত্যাদি এইসব যত এসব চলেছে এবং এই ঘুষপেটিয়া এসব বলে, এতে বাংলাদেশের জনমানস কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান হয়েছে, যেটা আগে 12-14 বছর আগে এই ঘটনাটা ভাবাই যেত না, যেভাবে যে বাংলাদেশ অ্যান্টি ইন্ডিয়া হয়েছে। ছিল অ্যান্টি ইন্ডিয়া একটা ধারা তো ছিল, কিন্তু সেটা অ্যাগ্রাভেট করেছে, ভীষণ ভাবে অ্যাগ্রাভেট করেছে। তাহলে আপনি ভারত হিন্দু রাষ্ট্র তৈরি করে আপনি সমস্ত মাইনরিটিকে গালাগালি করে যাচ্ছেন, তাহলে ভারতকে কি অন্য রাষ্ট্ররা সেই অর্থে গ্রহণ করবে? এটা কিন্তু দীর্ঘদিন আগে লোহিয়া এগুলোকে সারমাইজ করেছিলেন। তাই জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট স্টেটের কথা তিনি বলেছিলেন যে কিভাবে রাখা যায়। আমরা সেটা রাখিনি, এবং আভ্যন্তরীণ রাজনীতিক কারণে আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে রাজনৈতিক পরিবর্তনের সহায়ক হচ্ছে বটে, এবং তার সাথে সাথে হস্টাইল ফোর্সেস গুলো ক্ষমতায় চলে আসছে। এটা কিন্তু একটা অনুধাবনযোগ্য, এবং আপনি আজকে ওয়ার্ল্ড অর্ডারে ভারতবর্ষের যে স্থানটা ছিল সেই স্থানটা আছে কিনা বুদ্ধিমান লোক এটা বিচার করবেন। এখন রাশিয়া আমেরিকা এই ব্যালেন্স, তেল, রুবেল ইত্যাদি যাই হোক, এটা ভবিষ্যৎ বোঝাবে যে প্রাইম মিনিস্টারের ভিজিট পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এটা ভারতের পক্ষে কতখানি কল্যাণকামী হবে, কারণ পররাষ্ট্রনীতি একদিনে তো রিফ্লেক্ট করে না, ইট টেকস টাইম। অমিতাভ দা, অনেকগুলো রাজ্যের নির্বাচন আছে, কাশ্মীর, হরিয়ানা, তারপরে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বছর ঘুরলে দিল্লি। এই 5টা রাজ্যের নির্বাচনের ফলাফল কি কেন্দ্রীয় সরকারের কাজকর্মের উপর গণভোট বলে আপনি মনে করেন? আমি সেটা মনে করছি না। এখন কাজকর্ম দেখুন, বিজেপি সরকার কাজ কিন্তু করছে। যদি কেউ বলে বিজেপি সরকার কাজ করছে না, অনেক জায়গায় হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু অনেক জায়গায় কাজ করছে, এবং সেই জায়গায় কাজের থেকেও বড় কথা হচ্ছে ভারতবর্ষে 2014 সালের পর থেকে রাজনীতিটা তো মূলত ধর্মকেন্দ্রিক হয়েছে। মানে হিন্দুরা একদিকে ভোট দাও এবং মুসলমান, খ্রিস্টান ইত্যাদি তারা অন্যদিকে ভোট দাও। এখন পশ্চিমবাংলার মানুষ এটা ভালো করে বুঝতে পারছে, যেখানে প্রায় 30% মুসলমান রয়েছে। আর ভারতের সব জায়গাতেই সেটা হয়েছে, কাউন্টার হয়েছে। এবারে উত্তরপ্রদেশে কাউন্টার হয়ে গেছে, কারণ ওখানে মন্ডল ভার্সেস কমন্ডলের লড়াইতে মন্ডল আবার রিভার্ট করেছে, মন্ডল আবার ফিরে এসছে, যার জন্য অখিলেশ যাদব সুবিধা পেয়েছে। এখন এটা বিজেপির কাজকর্ম না, যে সোশ্যাল ইকুয়েশন যেটা বিজেপি করেছে এবং তাকে কাউন্টার করার জন্য অন্যান্য রাজনৈতিক দলরা যেটা করে রেখেছে সেটাই প্রতিভাত হবে। বিজেপির কাজের উপরে গণভোট আমাদের দেশে, কাজের উপরে গণভোট আমি যদি বলি তাহলে হয়তো একটু শুনতে খারাপ লাগবে। এক সময় পুরনো লোকেরা জানে ভোলা সেন আর ভাতার, না এটা একটা সমর্থক ছিল যে ভোলা সেন, সেই ভোলা সেন ভাতারে হেরে গেল। হ্যাঁ, তাই জন্য কাজ করেই যে সাফল্য লাভ করে এটা আমাদের দেশে মনে হয় এটা নয়, এটা বোধহয় সর্বত এটা সঠিক হয় না। আপনার কি ধারণা জম্মু কাশ্মীর আর হরিয়ানার সম্ভাব্য ফলাফল কি হতে পারে? না, ধারণা নয়, এটা যেদিকে ট্রেন্ড, ধারণা করলে তো অ্যাজাম্পশন, একটা অ্যাজাম করে পলিটিক্যাল টক করতে গেলে তো বিজ্ঞানকে গ্রহণ করতে হবে। জম্মু কাশ্মীরের যে বিন্যাস আছে, 90টা সিট তো, যে বিন্যাস আছে সেই বিন্যাসে কাশ্মীরের জায়গায় বিজেপির কোনো জায়গা নেই। বিজেপি 90টার মধ্যে কত 60-62 না 63টা সিটে মোট ক্যান্ডিডেট, যেখানে ন্যাশনাল কনফারেন্স আর কংগ্রেস নিজেদের অ্যালায়েন্স করে, প্লাস তার সাথে সিপিএম আছে, সিপিএম একটা সিটে লড়ছে, ইউসুফ কারিগামি। হ্যাঁ হ্যাঁ। তো এই যে আছে এরা ইন রেসপেক্ট টু বিজেপি, এবং মুফতি মোহাম্মদ শহীদ তো ওর পার্টির মানে ওর মেয়ে যে পার্টি করেছে সেই পার্টি তো চুপ করে বসে আছে মনে হয়, তারা তো সেই অর্থে ইলেকশনে লড়ছে না। তাহলে এরকম পরিস্থিতিতে স্টেট ফাইট হলে জম্মু বেল্টে বিজেপি হয়তো অ্যাবসলিউট পাবে, কাশ্মীরে কিছু প্রক্সি আছে, তারা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে দাঁড়িয়েছে, তাদের
যদি কয়েকজন যেতে তাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার করার পরিকল্পনা, সেটা খুব ডিফিকাল্ট, না খুবই ডিফিকাল্ট। একটা টোটাল ফর্মিডেবল একটা পার্টি, একটা অ্যালায়েন্স, ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস, এবং কংগ্রেসকে তো ওই আজাদকে দিয়ে তো ভাঙা গেল না। আজাদ তো কংগ্রেসকে ভাঙতে পারলো না, নিজেও সেই জায়গায় যেতে পারলো না। সুতরাং সেখানে কংগ্রেস এবং ফারুক আবদুল্লাহর পার্টি যে জোট করেছে সে তো নিশ্চিতভাবে অনেকটাই এগিয়ে আছে। কিন্তু অতীতে বিজেপি পিডিপি সরকার করেছে জম্মু কাশ্মীরে, রাম মাধব মূলত ভূমিকাটা নিয়েছিলেন, এবারও রাম মাধব সে রাম মাধব তো আর ভগবান রাম বা কৃষ্ণ আমি বলতে পারতাম। করলে তো আর ব্যক্তি, অনেক সময় ব্যক্তিকে অপরাজেয় আখ্যা দেওয়া হয়, তাতে ভারতবর্ষের মতো দেশে খুব কাজ দেয়। ব্যক্তি পুজোর দেশ তো, কিন্তু বাস্তব চিত্রটা সেটা বলছে না। এটা জম্মু আর কাশ্মীরের কথা আমার মনে হয়, কারণ একটা জোট সর্বাঙ্গীন, তারা জোট করে তারা নির্বাচনটা লড়ছে, আর আরেকটা দল ক্ষমতায় আসবে থ্রু প্রক্সি ক্যান্ডিডেট। দুটো যদি বৈজ্ঞানিক ভাবে আলোচনা করা হয় তাহলে কিন্তু ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের মধ্যে বোধহয় 5টা আসনে ফ্রেন্ডলি ফাইট হচ্ছে। সে হোক যাক, কিন্তু অ্যাকচুয়ালি ওরা তো একসাথে লড়ছে। আর হরিয়ানা সম্পর্কে আপনার কি মনে হচ্ছে? দেখুন, হরিয়ানাতে যারা রিজিওনাল পার্টি, সেই পার্টিগুলো মানে বিশেষ করে দেবিলালের থেকে যে উৎপত্তি হয়েছিল, যে পার্টিগুলো, ওর পরিবারের দুটো পার্টি, একটা ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল আর জননায়ক জনতা পার্টি, জননায়ক জনতা পার্টি জেজেপি, এই দুটো পার্টি এবারে খুব বড় ধাক্কা খেতে চলেছে। সেটা আর বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার হয় না, বোঝানো না, যারা একটু খোঁজ খবর রাখে তারা জানে। তো এবারে লড়াইটা হচ্ছে কংগ্রেস বনাম বিজেপির মধ্যে স্ট্রেট ফাইট। কিন্তু ওখানে একটা বিরাট সংখ্যক মানুষ আছে যারা কংগ্রেসকেও সমর্থন করে না, বিজেপিকেও সমর্থন করে না। তারাই কিন্তু ঝুঁকত ওই দেবিলালের দিকে, দেবিলালের পার্টি, তার বংশভূত পার্টির প্রতি ঝুঁকত। সেইখানে এবারে আম আদমি পার্টি টুপিটা ছুঁড়ে ফেলেছে। তারা ওখানে কি করবে না করবে, কটা সিট পাবে। তবে যেহেতু এটা ওখানে কিষাণ আন্দোলনও একটা বড় এফেক্ট দেবে, ওখানে ধর্মের থেকে কিষাণ আন্দোলনটা ওখানে বেশি কাজ দেবে। অন্য রাজ্যে যেরকম ধর্মের আন্দোলনটা, ধর্ম রিলিজিয়াস যে মোবিলাইজেশনটা, সেই জায়গায় ওখানে আপনার বেশি কাজ দেবে হচ্ছে কিষাণ আন্দোলন। কিষাণ আন্দোলনের ফলে বিজেপি ব্যাকফুটে আছে। এখন গতবারেও তো বিজেপি কোনোদিনই খুব বেশি সিট পায়নি। বিজেপি মানে পার্সেন্টেজ অফ সিট, যখন বিজেপি অ্যাবসলিউট 46টা না 48টা পেয়ে 2014 করেছিল, তখন ট্রায়াঙ্গুলার কন্টেস্টে বিজেপি বেরিয়ে গেছিল। গতবারেও বিজেপি ক্ষমতায় আসতে পারতো না যদি না ওই ছেলেটা সমর্থন করতো, যদি না সমর্থন করতো। অবশ্য সমর্থন করাটাও ওর পক্ষে কম্পালশন ছিল, ওনাদের নিজের পার্টিটাও রাখতে পারতো না। কিন্তু এইবারে তবে আকর্ষণীয় লড়াই হবে বলছেন আপনি? আকর্ষণীয় লড়াই নয়, এখন আম আদমি পার্টি যদি ওখানে বরফ গলাতে না পারে, কংগ্রেস 60খানা সিট পাবে, ন্যূনতম 7টা সিট পাবে। যদি আম আদমি পার্টি ওখানে কিছুটা কাজ করে যায়, তাহলে কংগ্রেসের পক্ষে একটু টাফ হয়ে যাবে লড়াইটা। তবে কংগ্রেস একজন ক্লিয়ার ফেভারিট হিসাবে দুটো স্টেটেই কংগ্রেস অ্যালায়েন্স, জম্মু অ্যান্ড কাশ্মীরে আর হরিয়ানাতে কংগ্রেস ফেভারিট হিসাবে নামছে। এবার মানুষের হাতে ক্ষমতা, মানুষ যেটা চাইবে সেটা হবে। থ্যাংক ইউ অমিতাভ দা, থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.